আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আজকে আমি দেখাবো ঘাস দিয়ে কিরকম করে আমাদের গাভী গরুকে আমরা লালন পালন করছি এখন। ওই গাভীর দুধগুলো বিক্রি করে আমরা কিভাবে আমাদের সংসার এবং আমাদের ফার্মগুলো চালাচ্ছি সবগুলো দেখাবো আজকে এই বিস্তারিত ভাবে। প্রত্যেক খামারের স্বপ্ন থাকে সে একটি ডেইরি ফার্ম দেবে, তার ফার্মে থাকবে 10 থেকে 12টি গাভী। এরকম স্বপ্ন আমারও ছিল এবং আমি পূরণ করছি ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা আছে 5টা গাভী কেনার, এর ভিতরে আলহামদুলিল্লাহ আমরা 3টা গাভী কিনে ফেলেছি, আর মাত্র 2টা গাভী কেনা লাগবে, তাহলে আমাদের ডেইরি ফার্মের স্বপ্ন পূরণ হয়ে যাবে। প্রায় 12 থেকে 13 ঘন্টা হচ্ছে আমরা গাভীর দুধ দোয়াইনি, সেই জন্য একদম ওলানটি ফুলেছিল। এই কারণে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো গাভীর দুধটি দোয়ানোর জন্য। আমাদের 7টা গরু একদম ক্ষুধার্ত ছিল, সেটি গাভী হোক বা বকনা, সবগুলো গরু একদম ক্ষুধার্ত ছিল। এই কারণে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি ঘাস নেওয়ার জন্য। আমাদের ঘুম থেকে উঠে প্রধান কাজে থাকে গরুর ঘাসগুলো কাটা, তারপরে দিয়ে দিলাম আমি বড় গাভীকে, দেওয়ার সাথে সাথে সে একদম উঠে গেল। আসলে বিসমিল্লাহর নামে আমরা প্রথমে গাভীকে ঘাস দিয়ে থাকি, তারপরে যেহেতু আমাদের এই গাভীগুলোর দুধ দহন করা হবে এই কারণে খুব তাড়াতাড়ি চেষ্টা করি তাদেরকে বেশি করে ঘাস খাওয়ানোর জন্য। এই গাভীটির জন্য অনেক খারাপ লাগতেছিল, কারণ সে একটি ছোট বাছুর, হঠাৎ করে সে পড়ে গিয়ে একদম ব্যথা লাগে কালকে। আমরা বুঝতেই পারি না সামান্য একটু ওষুধ খাওয়ানোর সময় সে এরকম ভাবে পড়ে যাবে এবং তার পায়ে এত জোরে ব্যথা লাগবে। আসলে এই কষ্টটি একটি খামারি বুঝতে পারবে যে তার গরুর যখন ব্যথা লাগে তার কিরকম খারাপ লাগে। এই জায়গায় আমি সকল গাভীকে দিয়ে দিয়েছি আমাদের ঘাসগুলো। গাভী গরুকে ঘাস দেওয়া শেষ আলহামদুলিল্লাহ, এখন চলে যাবো বকনা গরুর সাইডে। আসলে বকনা গরুকে যখন আমরা ঘাস দিই একটু অন্যভাবে দিয়ে থাকি। আমরা চেষ্টা করি বকনা গরুকে ঘাস দিলে তার ভিতরে দানাদার খাদ্য দিয়ে দেওয়ার জন্য। যেমন দেখা যায় তার ভিতরে গমের ভুসি এবং গুঁড়া দিয়ে থাকি একসাথে মিক্স করে, এর ভিতরে আরো নানান কিছু দিয়ে থাকি আমরা। গুড়ের লালি দিয়ে থাকি পানি দিয়ে মিশ্রণ করে, যাতে সেই জিনিসটা আরো মিষ্টি লাগে এবং খেতে তারা পছন্দ করে। প্রথম দিকে এর ভিতরে আমরা বার্গার ফ্যাট দিতাম, কিন্তু একজন মানুষ যে ডাক্তার তিনি আমাদেরকে মানা করে দিয়েছে এই বিষয়টি, এই কারণে তাকে আমরা এইগুলো দিই না। গরুর সকালের খাবার সাধারণত আমরা 7টার ভিতর দিয়ে চলে যাই ঘাস কাটার জন্য, আবার তারপরে এসে তাদেরকে একদম বেসিক দানাদার খাদ্য দিয়ে থাকি। আসলে গাভী গরু হয়ে থাকে শান্ত প্রকৃতির, তাদেরকে যখন ঘাস দিতে যায় তারা লাফালাফি করে না, কিন্তু বকনা গরু হয়ে থাকে একটু দুষ্টু প্রকৃতির। তারা যদি দেখে তাদেরকে ঘাস দিতে আসছি তারা লাফালাফি শুরু করে দেয়, এই কারণে একটু ভয় থাকে এবং চিন্তাও হয়। আমাদের প্ল্যান আছে এই গরুগুলোকে অনেক বেশি ভাবে মোটা করার। আপনাদেরকে বলে থাকি আমি গাভী গরু এমন একটি গরু আপনি চাইলে ঘাস দিয়ে মানুষ করতে পারবেন। আমরা আমাদের গাভী গরুকে দানাদার খাদ্য একেবারেই কম দিয়ে থাকি এবং ঘাস দিয়ে থাকি অনেক বেশি করে, কারণ আমাদের দুধ দরকার। এই কারণে আপনারা চেষ্টা করবেন গাভী গরু পালার জন্য। আপনাদের জমিতে যদি ঘাস না থাকে গাভী গরু কখনো পালতে যাবেন না, কারণ ঘাসের যে প্রাইস আপনারা কখনো লাভ করতে পারবেন না। দেখা যাবে গরুর দুধ বিক্রি করে গরুর জন্য ঘাস কেনা লাগতেছে, তাহলে আপনার কোনো ইনকাম থাকবে না। এই কারণে আগে বলি যদি গাভী গরু পালতে চান তাহলে আপনাদের ঘাস দরকার। আমরা প্রায় 60% জমিতে শুধু ঘাসই লাগিয়েছি আমাদের গরুর জন্য, গাভী এবং বকনা গরুর জন্য। এই গরুগুলো যেহেতু বকনা গরু এবং ছোট গরু এই কারণে খুব লাফালাফি করে, তাদের শরীর ডেইলি আমরা ধুয়ে দিই কিন্তু মেখে যায় তাদের শরীর। যেহেতু ছোট গরু শরীরে মাংস কম এই কারণে চাইলে লাফালাফি করতে পারে, তাই জন্য আমরা আর কিছু করতেও পারি না। কালকে দেখেছিলেন আমাদের একটি গাভী গরুর ওলান একদম শক্ত হয়ে গিয়ে ফুলে উঠেছিল, তাদেরকে আমরা ওষুধ দেওয়ার পর আলহামদুলিল্লাহ সেই গরুটি ঠিক হয়ে যায়। সে এখন রীতিমতো দুধ দেওয়া শুরু করেছে। আমরা তো ভেবেছিলাম আজকেও সেই ওলানটি ঠিক হবে না, আমরা দুধ পাবো না, কিন্তু দুধ দহন করার পরে দেখি ভালোই দুধ হয়েছে, প্রায় 6 লিটারের উপরে দুধ হয়েছিল। এই কারণে আমরা তো অনেক বেশি খুশি, কারণ আমরা চাই আমাদের গরু সবসময় দুধ হোক। এই দুধ থেকে আমাদের বেসিক একটি ইনকাম আসে, সেখান থেকে আমরা কিনতে পারি গরুর জন্য খাদ্য। এই সপ্তাহে আমরা প্রায় 120 লিটারের উপরে দুধ বিক্রি করেছি, সেখান থেকে আমাদের এসেছে 6100 টাকা। লাগে একটা বিষয় ভেবে আমাদের এইদিকে গরুর দুধ হলো পাইকারি 48 থেকে 50 টাকা, এবং যদি খুচরা মূল্য বিক্রি করি সেই জায়গায় 60 টাকা দিয়ে থাকে। অনেক মানুষ আমাকে কমেন্ট করে যে ওনাদের ওইদিকে নাকি 120 থেকে 130 টাকা পর্যন্ত দুধ হয়ে থাকে। এই বিষয়টি ভেবে আমার অনেক খারাপ লাগে। আমাদের এইদিকেও যদি দুধের লিটার প্রতি 120 টাকা করে দিত তাহলে আমাদের অনেক বেশি ইনকাম হইতো, কারণ আমাদের এইদিকে 120 লিটার দুধ কোনো ব্যাপারই না। প্রতি সপ্তাহে 120 থেকে 130 লিটারের উপরে দুধ আসে আমাদের ফার্ম থেকে। এই কারণে এই বিষয়টি আমাদের খুব বেশি খারাপ লাগে। আমাদের যদি 120 লিটার দুধ আমাদের 120 টাকা করে দিত তাহলে 14,400 টাকা করে বিক্রি করতে পারতাম প্রতি সপ্তাহে আমরা। সেইখানে যেহেতু 50 টাকা লিটার দেয় এই কারণে আমরা 120 লিটার দুধ বিক্রি করি 6000 টাকা দিয়ে, যেটা আমাদের কাছে একদম কম টাকা। গরুর জন্য যে দানাদার খাদ্যগুলো আমরা তৈরি করে থাকি এগুলোর দাম অনেক বেশি, এই কারণে এই বিষয়টা আমাদের খারাপ লাগে যে আমরা এত টাকার দুধ বিক্রি করেও অল্প টাকা পাই। যাই হোক, গরুকে সকালে আমরা দানাদার খাদ্য দিব, এই কারণে আমরা কাঁঠাল নিয়ে যাচ্ছি এখান থেকে বাসার দিকে। এই কাঁঠালগুলো ছিল অনেক বেশি বড়, এই 2টা কাঁঠালের ওজন প্রায় 23 কেজি। এই কারণে এই বিষয়গুলো অনেক ভালো লাগতেছিল। বড় বড় কাঁঠাল হলে আমাদের খুব তাড়াতাড়ি এগুলো ছিলতে সময় লাগে না। প্রায় আমাদের 50 কেজি কাঁঠাল যায়, যেখানে আমাদের দানাদার খাদ্যের খরচ একদম কমে আসে। যেহেতু 50 কেজি এক্সট্রা কাঁঠাল দিচ্ছে এই কারণে দানাদার খাদ্য কম দেওয়া লাগে। এগুলো বাসায় নিয়ে চলে আসছি, একে একে এগুলো ছিলে নিব। এই জন্য প্রথমে আগে নিচে নামিয়ে নিয়ে যেগুলো পাকা ছিল সেগুলো আগে বের করে নিব। আমরা 12টা কাঁঠাল ছিল, এর ভিতরে 8 থেকে 9টি কাঁঠাল পাকা হবে। এইগুলো আমরা এখন ভালো মতো ছিলে নেব, না হলে গরু খেতে পারবে না। যে কাঁঠালগুলো আমাদের ভ্যানের উপর ছিল আলহামদুলিল্লাহ সবগুলো কাঁঠাল একদম ছিল পাকা, যে হিসেবে আমাদের খুব ভালো লাগতেছিল। ভ্যানের উপর 8টা কাঁঠাল ছিল, ভিতরে ছিল 4টি কাঁঠাল। এগুলো আম্মুকে বললাম তুমি ছিলে নাও, আমি বায়োগ্যাসটি তৈরি করে নিয়ে আসি। গরুকে যেহেতু খুদ খাওয়ায় এই জন্য আমাদের ডেইলি গ্যাস লাগে বায়ো প্ল্যান থেকে। আমাদের এখানে 2টা চুলা, একটা আমাদের উপরে আছে এবং নিচে আছে একটা। এই নিচেরটা দিয়ে আমরা রান্না করি গরুর জন্য সব রকম দানাদার খাদ্য, আর উপরে যে গ্যাসটা আছে ওটি আমরা ব্যবহার করে আমাদের নিজের খাদ্য রান্না করার জন্য। আপনাদের কাছে যদি 1%-এর উপর বেশি জমি থাকে তাহলে আপনি এই বায়োগ্যাসটি তৈরি করতে পারবেন। আসলে দেশের যে অবস্থা কিছুদিন পর জ্বালানি সংকট হয়ে যাবে, এবং জ্বালানির সংকট মেটানোর জন্য এই বিষয়টি হয়ে উঠবে একদম বেস্ট। যাদের বড় খামার বা মাঝারি সাইজের খামার আছে তাদের বাসায় সবসময় বায়োগ্যাসটি থাকেই যায়, কারণ কাঠ খড়ি পুড়িয়ে তারা দানাদার খাদ্য তৈরি করবে না গরুর জন্য। এই কারণে তারা সবসময় ব্যবহার করে এই জিনিসটা। এতগুলো গোবর ডেইলি এক জায়গায় জড়ো করে রাখা পসিবল না, এই কারণে আমরা এই বিষয়টা আরো বেশি মেনটেন করি। এগুলো আমরা পুরোপুরি
পুরোপুরি ভাবে ফেলে দিই না, জৈব সার হিসেবে রেখে দিই, তখন আমরা ব্যবহার করতে পারি অন্য কাজ। কিছুদিন পরে আমাদের ধানের সিজন, তখন আমরা ব্যবহার করতে পারবো এগুলো আমাদের জমিতে। পিছনে যেহেতু এই গোবরগুলো পড়ে থাকবে, এই কারণে আমাদের তুলতে কোনো সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে আমরা জমিতে দিয়ে আসবো। ওই জায়গায় দানাদার খাদ্য চড়িয়ে আসছে, এই কারণে খুব তাড়াতাড়ি চলে যাবো ওই সাইডে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।